তখন সবে সন্ধে নেমেছে। হঠাৎ লোডশেডিং। অন্ধকার হয়ে যেতেই দৌড়ে গিয়ে ঢুকলাম দাদুর ঘরে, কারণ লোডশেডিং হলেই দাদু খুব সুন্দর সুন্দর গল্প শোনাতেন। আমার দাদু পেশায় ছিলেন জ্যোতিষী। গ্রহ নক্ষত্র তিথি লগ্নের উপর ছিল তার বিশেষ দখল। আধ্যাত্মিক বিষয় নিয়ে যে দাদু চর্চা করতেন তা আমি জানতাম। দাদুর ঘরে বহুবার অনেক রকম পুজোর সামগ্রী দেখেছি। আজ বড় হওয়ার পর বুঝেছি যে সেগুলি আসলে তন্ত্র সাধনার সামগ্রী ছিল। দাদুর ঘরে ঢুকেই দাদুর বিছানায় উঠে বসলাম। দাদু আমায় দেখে বললেন, কিরে, চলে এসেছিস গল্প শুনতে? আমিও বলে দিলাম, হ্যাঁ, চলে এলাম। আজ একটা ভয়ের গল্প শোনাও। দাদু বললেন, ভয়ের গল্প শুনে তুই ভয় পাবি আর তোর মা আমাকে বকবে, তাহলে শোনানো যাবে না। আমি বললাম, না না, তুমি বলো না, আমার ভয় লাগবে না। দাদু একটু গলা ভারী করে বললেন, তাহলে শোন। আমার বয়স তখন 16-17। তখনও বাংলার ঘরে ঘরে ইলেকট্রিসিটি আসেনি। আমাদের বাড়িতেও ইলেকট্রিসিটি ছিল না। সন্ধেবেলা একা বাড়ির উঠোনে বসে আছি, ঝিঝি ডাকছে। আমার পাশেই একটা হ্যারিকেন জ্বলছে। উঠোনের পাশের রান্নাঘরে বসে মা রাতের রান্না করছিলেন। আমার হাতে ছিল একটা বাটুল। সেই বাটুলে একটা করে ঢিল পুকুরের দিকে ছুটছি, আর অন্ধকারে ঢিলগুলো হারিয়ে যাচ্ছে। তারপর খানিকটা পরে কান পেতে শুনছি ঢিলটা জলে পড়ার টপাস আওয়াজ। এরকম করতে করতেই একবার ঢিল ছুড়লাম, কিন্তু কোনো আওয়াজ পেলাম না। তারপর আবার একটা ঢিল ছুড়লাম, সেটারও জলে পড়ার কোনো আওয়াজ পেলাম না। খানিকক্ষণ চুপ করে বসে থেকে উঠে দাঁড়ালাম। হেঁটে হেঁটে উঠোন পেরিয়ে পুকুরের দিকে এগোতে যাব, হঠাৎ পেছন থেকে মা ডেকে উঠল, কিরে, খাবি না? রান্না যে হয়ে গেছে, খেতে আয়। রান্নাঘরে গিয়ে দেখি মা বসে আছে। মা বললেন, খেয়ে নে, রান্না হয়ে গেছে। আমিও তাই খেতে বসে পড়লাম। খেয়ে নিয়েই নিজের ঘরে এসে শুয়ে পড়েছি। গরমের দিন, তাই পুকুরের দিকের জানলাটি খোলাই থাকে, ঠান্ডা হাওয়া আসে। বিছানায় শুয়ে শুয়ে পুকুরের ঢিল ছোড়ার ঘটনাটা নিয়েই ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। কয়েক ঘন্টা পরে হঠাৎ একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ঘর অন্ধকার। জানলা দিয়ে আকাশ দেখা যাচ্ছে। সারা আকাশ জুড়ে ঝলমল করছে তারা। তাকিয়ে আছি। হঠাৎ করে পুকুর পাড়ে চোখ যেতেই চমকে উঠলাম। কেউ একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠিক চেহারাটা দেখা যাচ্ছে না। ভাবলাম, এত রাতে কে দাঁড়িয়ে পুকুর পাড়ে? চোর ডাকাতের ভয় আমার কোনোদিনও ছিল না, তাই ভাবলাম আমাদের পুকুর থেকে কেউ হয়তো মাছ চুরি করতে এসেছে। গত বছরও আমাদের পুকুর থেকে বেশ কিছু মাছ চুরি হয়ে গিয়েছিল। ঘরের দরজা খুলে বাইরে বেরোলাম। দেখলাম বাবা মায়ের ঘরটা অন্ধকার, তার মানে তারা ঘুমিয়ে পড়েছে। বাড়ির বারান্দায় একটা মোটা লাঠি রাখা ছিল। হাতে সেই লাঠিটা নিলাম। তারপর উঠোনে নেমে হাঁটতে হাঁটতে পুকুরের দিকে এগোতে লাগলাম। ঝিঝির ডাক যেন আরো একটু ঘন হয়ে উঠল। হঠাৎ মনে পড়লো মাথার কাছে রাখা টর্চটা নিলে পারতাম, কিন্তু ততক্ষণে পুকুরের বেশ কাছে চলে এসেছি, তাই আর ফিরে গেলাম না। পুকুরের ধারে বেশ কিছু কাঁটা গাছ ছিল, তাই আস্তে আস্তে পা রেখে হাঁটছি। তারপর পুকুরের ধারে গিয়ে দাঁড়ালাম। এপার থেকে ওপারে দেখার চেষ্টা করলাম। কই, এখানে তো কেউ দাঁড়িয়ে নেই।
কিন্তু আমি তো ঘরের ভেতর থেকে পরিষ্কার দেখলাম যে একটা কালো মূর্তি পুকুরের ধারে দাঁড়িয়ে আছে, কিন্তু আদৌ তো এখানে কেউ নেই। হঠাৎ পুকুর পাড়ের ঝোপটা একটু আওয়াজ করে কেঁপে উঠল। ভালো করে তাকিয়ে দেখলাম ঝোপের ভেতরে দুটো চোখ জল জল করছে। সত্যি বলতে একটু ভয় হলো, মনে হলো যদি কোনো হিংস্র পশু থাকে। আমার হাতে মোটা লাঠিটা ছিল, তাই সেটাকে আরেকটু শক্ত করে ধরে এগিয়ে গেলাম। ঝোপের কাছে যেতেই কেমন একটা আষ্টে গন্ধ এলো নাকে, মনে হলো কিছু একটা মরেছে। লাঠিটা এগিয়ে দিলাম ঝোপের দিকে। তারপর একটু এগিয়ে যেতেই দেখলাম সেই ভয়ানক দৃশ্য। শিউরে উঠলাম আমি। একটা মানুষ 4 হাত পায়ে জন্তুর মতো বসে আছে। মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা মাছের ল্যাজ। সারা মুখে রক্ত। মাছের ল্যাজটা তখনও নড়ছে। গোল চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে বাইরে। কেমন যেন একটা হিংস্র ভাব। ভালো করে তাকিয়ে দেখলাম লোকটার গায়ে এক টুকরো কাপড় নেই, আর 5টা হিংস্র পশুর মতোই উলঙ্গ। মনে হচ্ছিল হয়তো তখনই আমার উপর ঝাঁপিয়ে পড়বে। হাত পা কেমন যেন অবশ হয়ে এলো, গলা শুকিয়ে গেল। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। হাত থেকে কখন লাঠিটা পড়ে গেছে খেয়াল করিনি। আমি দৌড় দিলাম। পুকুর পাড় থেকে বাড়ির দিকে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছি। হঠাৎ করে দূরের গাছগুলোর ওপর থেকে এক ঝাঁক পাখি উড়ে গেল। পিছন থেকে কে যেন হায়নার মতো খ্যাক খেকিয়ে হেসে উঠল। আমি বাড়ির দিকে দৌড়চ্ছি। মনে হচ্ছিল আর একটু হলেই হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে মুখ দিয়ে। হঠাৎ আমার পা কিসে যেন আটকে গেল। হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর আর খেয়াল নেই। যখন চোখ খুললাম তখন ভোর। জানলা দিয়ে সূর্যের আলো ঘরের ভেতরে এসেছে। আমি আমার ঘরের বিছানাতেই শুয়ে আছি। গোটা গায়ে কাদা লেগে আছে আমার। দরজার দিকে তাকিয়ে দেখি দরজাটা ভেতর থেকে লাগানো। তাহলে আমি কি স্বপ্ন দেখলাম? কিন্তু আমার গোটা গায়ে কাদা লেগে আছে। তবে রাতে কি হয়েছিল আমার? বলেই দাদু থেমে গেলেন। আমি দাদুর দিকে তাকালাম। দাদু একটা দীর্ঘশ্বাস নিলেন। তারপর বললেন, আমি আজ পর্যন্ত এর উত্তর পাইনি যে সেই রাতে আমার আসলে কি হয়েছিল। হয়তো ঘটনাটা সত্যিই ঘটেছিল। আজও সেই বিভীষিকার চেহারাটা আমার মনে আছে। সেই দেহ, সেই চোখ, আর সেই রক্ত।